ওয়েলকাম মাই স্টুডেন্ট, তোমরা দেখছো LRNR ক্লাসেস। সঙ্গে আমি রয়েছি সৌমকলে, তোমাদের বাংলার শিক্ষক। আজ আমরা পড়তে চলেছি অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের প্রবন্ধটির নাম হচ্ছে হরিচরণ বন্দ্যোপাধ্যায়। লেখককে না হীরেন্দ্রনাথ দত্ত। এই ভিডিওটা হচ্ছে দ্বিতীয় পর্বের ভিডিও, অর্থাৎ এই হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের হরিচরণ বন্দ্যোপাধ্যায় এই প্রবন্ধটার প্রথম অংশ আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি। যারা দেখোনি দেখে নেবে, এবং যারা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের এই দ্বিতীয় পর্ব। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম মূলত প্রাবন্ধিক হীরেন্দ্রনাথ দত্ত সম্বন্ধে। তারপরেতে আলোচনা করেছিলাম হরিচরণ বন্দ্যোপাধ্যায় কে তার সম্বন্ধে। তারপরেতে আলোচনা করেছিলাম তিনি যে কারণে বিখ্যাত, অর্থাৎ বঙ্গীয় শব্দকোষ, সেই বঙ্গীয় শব্দকোষ রচনার ইতিবৃত্ত, এবং অবশ্যই সেই এই পাঠ্য প্রবন্ধটার নামকরণের সার্থকতা, এই সমস্ত বিষয়গুলো আমরা আগের ভিডিওতে বা এই হরিচরণ বন্দ্যোপাধ্যায় প্রবন্ধটার প্রথম পর্বের ভিডিওতে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনার দ্বিতীয় পর্বতে আসছি। এখানে তো আমরা প্রথম আলোচনা করেছি রবীন্দ্রনাথের সঙ্গে পরিচয়, অর্থাৎ হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রবীন্দ্রনাথের ঠিক কীভাবে পরিচয় হলো এবং ঠিক কীভাবে তিনি শান্তিনিকেতনে এলেন এবং তার বিখ্যাত গ্রন্থটি রচনা করলেন সেই দিকগুলোতে। তো এই হরিচরণ বন্দ্যোপাধ্যায়, আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে হরিচরণ বন্দ্যোপাধ্যায় প্রথমেতে তিনি গ্রামের পাঠশালাতে শিক্ষকতা করতেন, তারপরেতে কলকাতা টাউন স্কুলের হেড পণ্ডিত ছিলেন। তারপরেতে হরিচরণ বন্দ্যোপাধ্যায় তার দাদার সহায়তায় বা সাহায্যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিসর কাছারিতে বা জমিদারির প্রতিসর কাছারিতে তিনি বা হরিচরণ বন্দ্যোপাধ্যায় সুপারিনটেন্ডেন্টের কাজ করতেন বা হিসাব রক্ষকের কাজ করতেন। বলা হলো এইখান থেকেই পরিচয়ের সূত্রপাত শুরু। অর্থাৎ যতদিন পর্যন্ত হরিচরণ বন্দ্যোপাধ্যায় শিক্ষকতার কাজেতে ছিলেন ততদিন কিন্তু হরিচরণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের নজরেতে আসেননি। ঘটনাক্রমে দেখা গেল যে যখন হরিচরণ বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়ির জমিদারি, বর্তমানের বাংলাদেশের অন্তর্গত প্রতিসর জেলাতে যে ঠাকুরবাড়ির জমিদারি ছিল সেখানে প্রতিসর জমিদারির কাছারিতে যখন হরিচরণ সুপারিনটেন্ডেন্টের কাজ করছেন, সেই সময়তে জমিদার রবীন্দ্রনাথ গেলেন সেই প্রতিসর জমিদারি দেখাশোনা করতে। অর্থাৎ যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের এটা একটা কাজ ছিল। অর্থাৎ আমরা যদি মনে করি যে রবীন্দ্রনাথ ঠাকুর সবসময় লেখালেখি করেছেন আর গান গেয়েছেন, সেটা ভুল ধারণা। রবীন্দ্রনাথ কিন্তু আর সাধারণ মানুষের মতনই কিন্তু একজন সাধারণ মানুষ, তারও বিভিন্ন দায়িত্ববোধ কর্তব্যবোধ ছিল। মূলত রবীন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর বা তার পিতার নির্দেশ মতন তার ওপর দায়িত্ব ছিল বাংলাদেশের অন্তর্গত যে তাদের জমিদারি সেইগুলোতে দেখাশোনা করবার। ফলে বাংলাদেশের শিলাইদহ বা প্রতিসর, কুষ্টিয়া, এই সমস্ত জায়গাগুলোতে ঠাকুরবাড়ির আন্ডারেতে যে জমিদারি ছিল সেইগুলোই মূলত রবীন্দ্রনাথ ঠাকুর দেখাশোনা করতেন। এবং এই কাজেতে থাকাকালীনই রবীন্দ্রনাথ ঠাকুর আসেন একদিন প্রতিসরেতে তার জমিদারি দেখাশোনা করতে। তো এই দেখাশোনা করতে এসে হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে নিজের চোখেতে দেখেন এবং হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি জানতে চান যে দিনের বেলা তো তুমি এই হিসাব রক্ষকের কাজ করছো। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর হরিচরণকে জিজ্ঞাসা করছেন যে দিনের বেলাতে তো তুমি এই হিসাব রক্ষকের কাজ করছো, এই হিসাব রক্ষার কাজ হয়ে গেলে সন্ধ্যাবেলাতে বা তোমার এই অবসর সময়তে তুমি কি করো? তখন হরিচরণ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সংকোচের সঙ্গে উত্তর দিয়েছিল যে সন্ধ্যাবেলাতে তিনি সংস্কৃতের চর্চা করেন। অর্থাৎ যেটুকুনি অবসর সময় পান সেটাতে তিনি সংস্কৃতের চর্চা করেন এবং একটি সংস্কৃততে বইও লিখেছেন। সেই বইটি পাণ্ডুলিপি আপাতত তার কাছে আছেও। তো রবীন্দ্রনাথ ঠাকুর তখন সেই হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের কাছে তার লেখা সংস্কৃতের সেই বইটি দেখতে চান এবং রবীন্দ্রনাথ ঠাকুর দেখেন সেই বইটি এবং দেখে বুঝতে পারেন যে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের তথাকথিত শিক্ষা দীক্ষার দৌড় বেশি না এগোলেও ইনার মধ্যে রয়েছে এক প্রবল সম্ভাবনা। অর্থাৎ মহান কিছু কাজ করার বা মহান কিছু সাহিত্যমূলক কাজ করবার এক সুপ্ত সম্ভাবনা যে রয়েছে, এটা রবীন্দ্রনাথ ঠাকুর
বুঝতে পারেন। তখনই তিনি সেই প্রতিসরের জমিদারির যিনি ম্যানেজার তাকে নির্দেশ পাঠান যে হিসাবরক্ষক হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে যতটা তাড়াতাড়ি সম্ভব যেন শান্তিনিকেতনে পাঠিয়ে দেওয়া হয়। এইভাবেতে হরিচরণ বন্দ্যোপাধ্যায় তার হিসাবরক্ষক বা সুপারিনটেন্ডেন্টের কাছ থেকে মুক্তি পেয়ে পুনরায় আবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আহ্বানেতে শান্তিনিকেতনে আসেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর তাকে শান্তিনিকেতনে এনে আশ্রমিক বিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপক কাজেতে নিযুক্ত করেন। অর্থাৎ ছিল একজন হিসাবরক্ষক, পুনরায় কবিগুরুর উদ্যোগেতে তিনি আবার শিক্ষকতার কাজেতে যোগ দিলেন এবং অবশ্যই সংস্কৃতের অধ্যাপক রূপে বা সংস্কৃতের শিক্ষক রূপে। এই সময়েতে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে একটি সংস্কৃতের ওপর বই লিখছিলেন। আশ্রমের বা শান্তিনিকেতনের আশ্রমের শিক্ষার্থীদের কিভাবে সহজে সংস্কৃত শিক্ষা দেওয়া যায় সেই নিয়ে তিনি একটি বই লিখছিলেন। তার নাম হচ্ছে কি না সংস্কৃত প্রবেশ। বইটির নাম হচ্ছে সংস্কৃত প্রবেশ। যখন হরিচরণ এখানেতে শান্তিনিকেতনেতে আসেন কততে না 1902 খ্রিস্টাব্দে, যখন হরিচরণ বন্দ্যোপাধ্যায় অধ্যাপক শিক্ষক রূপে যোগদান করলেন শান্তিনিকেতনে, তখন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা অসমাপ্ত বইটি হরিচরণকে দিয়ে দেয় যে সেটাকে সমাপ্ত করবার। আশা করা যেতে পারে হরিচরণ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং অত্যন্ত নিখুঁতভাবে সেই কবিগুরু লেখা বইয়ের বাকি অংশটা শেষ করতে পেরেছিলেন। আর পেরেছিলেন বলেই ইনি অর্থাৎ হরিচরণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই বিশ্বাসভাজন হয়ে ওঠেন, খুবই আস্থাভাজন হয়ে ওঠেন। রবীন্দ্রনাথ ঠাকুর আসলে ওই সংস্কৃত প্রবেশ বইটিকে দিয়ে দেখতে চাইলেন যে এই হরিচরণ মানুষটির সম্ভাবনাটি কতটা, এর মধ্যে যে একটা সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে সেটাকে জাগিয়ে তুলতে পারলে ঠিক কতটা মহান কাজ করানো যেতে পারে সেটাকে আসলে পরীক্ষা করতে চেয়েছিলেন। তাই যখন রবীন্দ্রনাথ ঠাকুর দেখলেন যে হরিচরণ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দক্ষতার সঙ্গে সেই সংস্কৃত প্রবেশ বইটি শেষ করলেন, তখনই কিন্তু আরও একটা মহান দায়িত্ব দিয়ে দিলেন। কি দায়িত্ব না এই বঙ্গীয় শব্দকোষ সংকলকের দায়িত্ব। হ্যাঁ, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের এই দায়িত্ব হরিচরণ বন্দ্যোপাধ্যায় দেবতার আশীর্বাদের মতন মনে করলেন এবং সেই কবিগুরুর নির্দেশ মতন তিনি তার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য কাজ বঙ্গীয় শব্দকোষ অভিধান বা ডিকশনারিটি সংকলনের কাজ শুরু করেন। কিন্তু মাঝখানে অর্থাভাবের জন্য তাকে শান্তিনিকেতনের অধ্যাপনার কাজ বা শিক্ষকতার কাজে ইস্তফা দিয়ে এবং তার এই পাণ্ডুলিপির কাজ বন্ধ রেখে কলকাতায় চলে যেতে হয়। পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুরেরই উদ্যোগে তিনি আবার ফিরে আসেন। এটা রবীন্দ্রনাথ ঠাকুর হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের অর্থাভাব মেটানোর জন্য মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর কাছে অনুরোধ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের অনুরোধেতে মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে প্রত্যেক মাসে 50 টাকা বৃত্তি দেওয়ার প্রস্তাব দেন এবং সেই বৃত্তি পেতেও শুরু করেন। মূলত 1318 থেকে পাণ্ডুলিপি যতদিন পর্যন্ত না শেষ হয় অর্থাৎ 1330 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বৃত্তি পেয়েছিলেন মনীন্দ্রচন্দ্রের কাছ থেকে। ফলে মনীন্দ্রচন্দ্রের কাছে এই অর্থ সাহায্য পেয়ে হরিচরণ বন্দ্যোপাধ্যায় পুনরায় কিন্তু আবার তার অধ্যাপনা কাজ এবং তার এই মহান পাণ্ডুলিপি রচনার কাজ অভিধান রচনার পাণ্ডুলিপির কাজ পুনরায় শুরু করেন এবং খুব উল্লেখযোগ্যভাবে বা কৃতিত্বের সঙ্গে সেটাকে শেষ করেন। কিন্তু মহারাজা মনীন্দ্রচন্দ্রর মৃত্যু ঘটে এই বইটি প্রকাশের পূর্বেই এবং পরবর্তীকালে 105 খণ্ডে এই বইটি যখন প্রকাশিত হয়েছিল সেই সম্পূর্ণ প্রকাশনা শেষ হবার পূর্বে রবীন্দ্রনাথ ঠাকুরেরও মৃত্যু ঘটে। যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে হরিচরণ বন্দ্যোপাধ্যায় এইভাবেই পরিচয় হয়। বলা বাহুল্য হরিচরণ বন্দ্যোপাধ্যায় বাঙালিদের কাছে বা বাংলা সাহিত্য জগতে এত বড় মহান হয়ে উঠেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্বে বা অবদানের জন্যই। যদি রবীন্দ্রনাথ ঠাকুরের নজরেতে তিনি না আসতেন তার বাকি জীবনটা হয়তো ওই হিসাবরক্ষকের কাজ করেই কাটত। তিনি কবিগুরুর নজরেতে এসেই তার এই উল্লেখযোগ্য অবদান বা তার সেই সুপ্ত প্রতিভাকে প্রকাশ করার সুযোগ পেলেন এবং আমরাও সাথে সাথে একটা বাংলা ভাষার একটা উল্লেখযোগ্য অভিধান পেলাম। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের এই যে পরিচয়
তার সূত্র ধরেই এই বঙ্গীয় শব্দকোষ রচনা এবং সেটা সমাপ্তি আমাদের কাছে এক পরম প্রাপ্তি বলা যেতে পারে। এরপরে আসা যাক শান্তিনিকেতনের মাহাত্ম্য। এটা একটু অন্য প্রসঙ্গেতে আছে। হীরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ এই প্রবন্ধের রচয়িতা, হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের প্রবন্ধের রচয়িতা হীরেন্দ্রনাথ দত্ত জানাচ্ছেন যে শান্তিনিকেতন বিদ্যালয় যখন গড়ে ওঠে তখন অনেকেই এখানে শিক্ষকতা করতে এসেছিলেন, কিন্তু সেই শান্তিনিকেতনে যারা শিক্ষকতা করতে এসেছিলেন তাদের বেশিরভাগ শিক্ষক মেধার দিক থেকে খুব একটা আহামরি উল্লেখযোগ্য ছিল না। মানে তারা যে বিশাল বড় ডিগ্রিওয়ালা একজন পণ্ডিত তা নয়, বরঞ্চ তাদের থেকে অনেক বেশি ডিগ্রিওয়ালা পণ্ডিত হয়তো কলকাতা বিশ্ববিদ্যালয় বা সংস্কৃত কলেজ বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেতে শিক্ষকতা করত, কিন্তু শান্তিনিকেতনেতে যারা এসেছিলেন তারা কিন্তু খুব একটা মেধাগত দিক থেকে উল্লেখযোগ্য দাবি রাখতে পারে না। তবুও এই শান্তিনিকেতনের প্রথম পর্বের শিক্ষকরা তারা তাদের পরিশ্রম, তারা তাদের নিষ্ঠা, ভক্তি, তাদের ঐকান্তিকতা, আগ্রহ সহকারে তারা তাদের কাজগুলিকে এগিয়ে নিয়ে গেছে, অর্থাৎ অত্যন্ত যোগ্যতার সঙ্গে এবং দক্ষতার সঙ্গে অধ্যাপনা কাজ বা শিক্ষকতা কাজ করে গেছেন। তার কারণ কি? হীরেন্দ্রনাথ দত্ত বলছেন যে এই যে সাধারণ শিক্ষকদের অসাধারণ করে তোলা, সাধারণ মানের মেধাযুক্ত শিক্ষকদের অসাধারণ কোনো কাজেতে নিযুক্ত করে দেওয়ার প্রেরণা সেটা শান্তিনিকেতনেরই প্রাপ্য। অর্থাৎ হীরেন্দ্রনাথ দত্তের মতে যে শান্তিনিকেতন এমন একটা জায়গা যে অনেক কিছু করিয়ে নিতে পারে। এ প্রসঙ্গে হীরেন্দ্রনাথ দত্ত বলছেন যে স্থান মাহাত্ম্য বলে একটা ব্যাপার আছে, অর্থাৎ কিছু কিছু স্থান এমনই মহান, এমনই উল্লেখযোগ্য বা এমনই গুরুত্বপূর্ণ যে অনেক অসাধ্য সাধন করিয়ে নিতে পারে। তেমনি হীরেন্দ্রনাথ দত্তের মতে শান্তিনিকেতন হচ্ছে তেমনই একটা উল্লেখযোগ্য স্থান যে অনেক কিছু অবদান রাখতে সাহায্য করেছিল। যেমন এক, শান্তিনিকেতনে যথার্থ শিক্ষা পরিমণ্ডল গঠন। অর্থাৎ হীরেন্দ্রনাথ দত্ত বলছেন যে শান্তিনিকেতন বিদ্যালয় যখন গড়ে ওঠে বা আশ্রমিক বিদ্যালয় যখন গড়ে ওঠে তখন কিন্তু বাংলাদেশেতে বিদ্যালয়ের অভাব ছিল না। বাংলাদেশে বিভিন্ন বিদ্যালয়েতে অত্যন্ত উল্লেখযোগ্য ভাবে বিখ্যাত পণ্ডিতদের দ্বারা শিক্ষাদান করা হতো, কিন্তু শান্তিনিকেতন আশ্রমিক বিদ্যালয় বিদ্যা দানের ক্ষেত্রে একটা আলাদা অবদান রাখতে পেরেছিল। সেটা কি না, শিক্ষা পরিমণ্ডল গঠন। এই শিক্ষা পরিমণ্ডল গঠনটা মূলত তৈরি হয়েছিল বিদ্যা দান, বিদ্যা চর্চা আর বিদ্যার বিকিরণ। এই তিনটে শব্দ মূলত হীরেন্দ্রনাথ দত্ত ব্যবহার করেছেন, বিদ্যাদান, বিদ্যা চর্চা, বিদ্যা বিকিরণ। সেটা কীরকম? বিদ্যাদান মানে শিক্ষার্থীদের বিদ্যা দিচ্ছেন শিক্ষকরা। বিদ্যা চর্চা অর্থাৎ শিক্ষার্থীদের শুধুমাত্র শিক্ষকরা বিদ্যা দান করেই সমাপ্ত থাকেননি, তারা নিজেরাও কিন্তু বিভিন্ন গবেষণামূলক কাজ করেছেন। অর্থাৎ বিদ্যা চর্চা বলতে এটাই বোঝায় শুধুমাত্র শিক্ষার্থীরাই বিদ্যা চর্চা করেননি, পাশাপাশি শিক্ষকরাও কিন্তু বিদ্যাদানের পাশাপাশি নিজেদের প্রতিভা বৃদ্ধির জন্য বা নিজেদের কালচার রাখার জন্য তারা নিত্য নতুন গবেষণাতে মেতে উঠেছেন। এটা হচ্ছে বিদ্যা চর্চা। আর কি বিদ্যা বিকিরণ, অর্থাৎ এই বিদ্যা চর্চার মধ্য দিয়েই বিদ্যা বিকিরণ ঘটেছে। অর্থাৎ শিক্ষকরা শিক্ষাদানও করেছেন, তেমনি উল্লেখযোগ্য গবেষণামূলক বিভিন্ন কাজকর্মও করেছেন। আর এর মধ্য দিয়েই আমরা বাংলা সাহিত্যে বিখ্যাত কিছু গ্রন্থ পেয়েছি, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বঙ্গীয় শব্দকোষ। কেন দেখো, হরিচরণ বন্দ্যোপাধ্যায় তিনি সংস্কৃতের অধ্যাপক ছিলেন, কাজেই শিক্ষার্থীদের সংস্কৃত শিক্ষাদান করতেন। পাশাপাশি বিদ্যাচর্চা হিসাবে তিনি বঙ্গীয় শব্দকোষ রচনা করেছেন, আর তার পাশাপাশি বিদ্যা বিকিরণ হিসাবে আমরা যদি ধরি সেই বঙ্গীয় শব্দকোষ আমরা পাচ্ছি। সুতরাং অন্যান্য বিদ্যালয়েতে হীরেন্দ্রনাথ দত্তের মতে অন্যান্য বিদ্যালয়তে যেখানে শিক্ষকরা শুধুমাত্র বিদ্যাদানই করতেন, বাকি অর্থাৎ বিদ্যাদান করতেন এবং মাসোহারা মাইনে নিয়ে চলে যেতেন, শান্তিনিকেতন কিন্তু সম্পূর্ণ আলাদা। শান্তিনিকেতনের শিক্ষকরা এরা মেধাগত দিক থেকে হয়তো খুব একটা উল্লেখযোগ্য নয়, কিন্তু এরা বিদ্যা দান করেছেন, বিদ্যা চর্চা করেছেন এবং সেই বিদ্যা চর্চার অনিবার্য ফলস্বরূপ বিদ্যা বিকিরণ ঘটিয়েছেন, অর্থাৎ বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন, যেগুলো
অত্যন্ত গবেষণালব্ধ, যুক্তিতর্ক সমৃদ্ধ। এই যে এর কারণই হচ্ছে শান্তিনিকেতন। হীরেন্দ্রনাথ দত্ত বলতে চাইছে এটা শান্তিনিকেতন বলেই সম্ভব। অর্থাৎ শান্তিনিকেতন এমন একটা স্থান যে শিক্ষকদের বিদ্যাদান করার কাজ দিয়েছে এবং তার পরিবর্তে তাকে মাসোহারা পয়সা দিয়ে দিচ্ছে, এটা করিয়ে ছেড়ে দেয়নি। শিক্ষকদেরও শেখার আছে, এইটা কিন্তু বুঝিয়ে দিয়েছে। এটাই হচ্ছে শান্তিনিকেতনের একটা শিক্ষা পরিমণ্ডল গঠন। 2 কি বিদ্যালয়ের দাবি পূরণ। অর্থাৎ শান্তিনিকেতন বিদ্যালয় শিক্ষকদের কাছ থেকে নিত্য নতুন বই লিখিয়ে নিয়েছে। শিক্ষার্থীদের মুখ চেয়ে, শিক্ষার্থীদের মনের মতন করে শিক্ষার্থীদের যাতে যত সহজ সরলভাবে পড়ানো যায় তার জন্য বিভিন্ন বই লিখিয়ে নিয়েছে। অর্থাৎ শান্তিনিকেতন দাবি করেছে, সেই দাবি পূরণ করেছে শান্তিনিকেতনের শিক্ষকরা। এই যে দাবি করার একটা কৃতিত্ব শান্তিনিকেতনের আছে। এ প্রসঙ্গে হীরেন্দ্রনাথ দত্ত বলেছেন যে দাবি করার অধিকার তারই থাকে যে একটা নিজে মহান। শান্তিনিকেতন নিজে মহান হতে পেরেছে বলেই শিক্ষকদের কাছ থেকে দাবিটা তিনি করতে পেরেছেন এবং শিক্ষকরা সেই শান্তিনিকেতনের দাবি মিটিয়েছে। 3 কি বিদ্যার্জনের পথ সুগম করা। অর্থাৎ শিক্ষার্থীরা যাতে শুধুই কতকগুলো বইয়ের তথ্য এবং তত্ত্ব মুখস্থ করুক এবং সেগুলো পরীক্ষাতে গিয়ে হরহর করে মুখস্থ লিখে দিক, এটা যেন না হয়। শিক্ষার্থীরা যাতে খুব সহজ সরলভাবে বিষয়বস্তুটাকে বোঝে, অর্থাৎ পাঠ্যনীয় বিষয়টা বা পঠনীয় বিষয়টা যাতে শিক্ষার্থীদের বোধগম্য হয়, এই বোধগম্যতার জন্য যাতে শিক্ষকরা সহজ সরলভাবে পড়ায় বা শিক্ষাদান করেন, তারও পদ বলে দিয়েছে শান্তিনিকেতন। অর্থাৎ শান্তিনিকেতন দেখিয়েছে শিক্ষার্থী তৈরি করা মানে কতকগুলো নোট মুখস্থ করা পড়ুয়া তৈরি করা নয়। শান্তিনিকেতন দেখিয়েছে শিক্ষার্থী তৈরি করা মানে বিষয়বস্তুটাকে তাকে বুঝিয়ে তার নিজস্ব মৌলিকত্ব বা ক্রিয়েটিভিটি তৈরি করা। তার জন্য অবশ্যই বিদ্যার্জনের পথ সুগম করতে হবে। অর্থাৎ শিক্ষার্থীরা যাতে সহজ সরলভাবে সেটাকে পঠনীয় বিষয়টাকে বুঝতে পারে তার ব্যবস্থা করতে হবে, যেটা শান্তিনিকেতন দেখিয়েছে। তারপর কি শান্তিনিকেতনই প্রকৃতির সাথে সংযোগ ঘটিয়েছে। অর্থাৎ শান্তিনিকেতন দেখিয়েছে যে পড়াশোনা 4টে দেওয়ালের মধ্যে কখনোই গণ্ডিবদ্ধ থাকতে পারে না। প্রকৃতিপ্রেমিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এ প্রসঙ্গে তার শিক্ষার সঙ্গে প্রকৃতির সংযোগ ঘটিয়েছেন। প্রকৃতির কোলেতে, প্রকৃতির শান্ত শিষ্ট নির্মল পরিবেশেতে শিক্ষার্থীদেরকে এনে তাদেরকে শিক্ষা দিয়েছে। অর্থাৎ শিক্ষার সঙ্গে প্রকৃতির সংযোগ ঘটিয়েছে শান্তিনিকেতন। আর কি না, শান্তিনিকেতন মৌলিকত্ব তৈরি করতে পেরেছে। অর্থাৎ শিক্ষার্থীরা শুধুই নোট মুখস্থ করে যেন পরীক্ষা না দেয়। অন্যান্য বিদ্যালয়গুলি বা ইংরেজদের দ্বারা পরিচালিত বিদ্যালয়গুলি যেখানেতে পড়ুয়াদের গুটি কয়েক ইংরাজি পড়া পড়িয়ে কেরানি তৈরি করতে চেয়েছিল, সেখানে কিন্তু শান্তিনিকেতন শিক্ষার্থীদের যথার্থ শিক্ষা দিয়ে তাদের মৌলিকত্ব জাগাতে চেয়েছিল, তাদের অন্তর্নিহিত সম্ভাবনাকে জাগিয়ে তুলতে চেয়েছিল। অর্থাৎ যথার্থ শিক্ষার্থী তৈরি কারিগর হচ্ছে শান্তিনিকেতন। শান্তিনিকেতন কখনো নোট মুখস্থ করায়নি। শান্তিনিকেতন যথার্থভাবে শিক্ষা দিয়ে শিক্ষার্থীদের মৌলিকত্বকে জাগিয়ে তুলেছে, তার সৃজনশীলতাকে গড়ে তুলেছে, তার আত্মিক জ্ঞান গড়িয়ে তুলেছে। অর্থাৎ বলা যেতে পারে শিক্ষা আনে চৈতন্য বা শিক্ষা হলো আমাদের জ্ঞানের আলো, এই কথাগুলো স্পষ্ট প্রমাণ করেছে শান্তিনিকেতন তার শিক্ষার দ্বারা। অন্যদিকে শান্তিনিকেতনে শিক্ষা ব্যবস্থাতেই প্রাচ্য পাশ্চাত্যের মিল ঘটেছিল। ইংরেজ পরিচালিত স্কুল কলেজগুলিতে যেখানে প্রাচ্য সংস্কৃতি, বাংলা ভাষা, বাঙালিদের ইতিহাস, সংস্কৃতি সব কিছুকে অবহেলা করা হতো, ঘৃণার চোখে দেখা হতো, মাতৃভাষার প্রতি বিন্দুমাত্র গুরুত্ব দেওয়া হতো না, সেখানেতে কিন্তু শান্তিনিকেতনে প্রাচ্য এবং পাশ্চাত্য উভয় সংস্কৃতি, উভয় ভাষা, উভয় শিক্ষা দীক্ষা সব কিছুরই কিন্তু চর্চা ঘটেছে। তাই কি না, এবং এখানেতে ছাত্র শিক্ষকদের একটা সুসম্পর্ক, অর্থাৎ শান্তিনিকেতনেতে কিন্তু ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক যে কতটা মধুর হতে পারে, কতটা ভালো হতে পারে, শিক্ষক যে গুরুদেব আবার একদিক থেকে বন্ধু তুল্য, এবং অনুপ্রেরণাদাতা, সব কিছু দেখিয়েছে এই শান্তিনিকেতন। সর্বোপরি শান্তিনিকেতন হচ্ছে রবীন্দ্রনাথের নিজস্ব সৃষ্টি। রবীন্দ্রনাথ
ঠাকুর ঠিক যেমনটি শিক্ষা ব্যবস্থাতে বিশ্বাসী ছিলেন, যেমনটি তার শিক্ষা দর্শন বা শিক্ষা অভিজ্ঞতা ছিল, সেই সব কিছুর তিনি প্রয়োগ ঘটেছিলেন বিশ্বভারতী তথা শান্তিনিকেতনে। অর্থাৎ শান্তিনিকেতন যেন রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনের একটা প্রায়োগিক দিক বা প্রয়োগমূলক দিক। এই সমস্ত শান্তিনিকেতনের এই সমস্ত বৈশিষ্ট্যগুলোর জন্যই হীরেন্দ্রনাথ দত্ত জানিয়েছেন শান্তিনিকেতনের স্থান মাহাত্ম্য কতটা। শান্তিনিকেতনের স্থান মাহাত্ম্য এতটা ছিল বলেই এই শান্তিনিকেতনের প্রথম পর্বে আসা শিক্ষকরা সাধারণ মানের হলেও কিন্তু তাদেরকে অসাধারণ করে তুলেছে। অর্থাৎ শিক্ষকরা আপ্রাণ চেষ্টা করেছে তাদের যথাসাধ্য প্রতিভাকে প্রকাশ করবার, যথাসাধ্যভাবে শিক্ষাদান করবার। এইভাবেই তারা সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠেছে। তাদের নিষ্ঠা, তাদের ঐকান্তিকতা, আগ্রহ ইত্যাদি বিষয়গুলো বাড়িয়ে তুলেছে শান্তিনিকেতন। এটাই হচ্ছে শান্তিনিকেতনের স্থান মাহাত্ম্য। এবারেতে আসি এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের অধ্যাপক নির্বাচন। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন বিদ্যালয়, তার থেকে বিশ্ববিদ্যালয় বা বিশ্বভারতী প্রতিষ্ঠা, সবই কিন্তু রবীন্দ্রনাথের প্রচেষ্টাতে। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও ছিলেন একজন বড় মাপের শিক্ষক। তিনি তার নিজের ছেলে মেয়েদেরকে পড়ানোর জন্য বিভিন্ন বইপত্র লেখালেখি করেছেন, বা তার আশ্রমের ছেলে মেয়েদেরকে পড়ানোর জন্যও তিনি লেখালেখি করেছেন, এবং খুব সহজ সরলভাবে তিনি নিজেও পড়াতেন। অর্থাৎ শিক্ষক হিসেবে তিনি ছিলেন কিন্তু একজন দক্ষ শিক্ষক। কতটা সহজ সরলভাবে শিক্ষার্থীদের মনে মূল বিষয়বস্তুকে বোধগম্য করে তোলা যায় তা তিনি ভালোভাবেই জানতেন এবং সেটাকে প্রয়োগও করতেন। যার জন্য তার একটা উল্লেখযোগ্য ছাত্রপাঠ্য বই হচ্ছে সহজ পাঠ। নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই পরিচিত আছো বইটার সম্বন্ধে। সহজ পাঠ যখন তোমরা পড়েছিলে, দেখেছিলে কত সুন্দরভাবে সহজ সরল গল্প মধ্য দিয়ে এবং ছোট ছোট বিভিন্ন বাক্যাংশের মধ্য দিয়ে তোমরা পড়াগুলোকে এগিয়ে নিয়ে গেছো। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর নিজে একজন দক্ষ শিক্ষক, নিজে একজন দক্ষ পাঠ্য বই রচয়িতা, এবং তার এই শিক্ষাগত শিক্ষাদানের যোগ্যতা বা তার এই পাঠ্য বইগুলি সবই তিনি কিন্তু তার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বলো বা তারও আগে শান্তিনিকেতন বিদ্যালয় বা আশ্রমিক বিদ্যালয় বা ব্রহ্মচর্য বিদ্যালয় যাই বলি না কেন, একে একে তো ধাপে ধাপে উন্নতি হয়েছে, তো সবেতেই কিন্তু তিনি প্রয়োগ করেছেন। কিন্তু একার দ্বারা তো এই সমস্তগুলোকে সামলানো সম্ভব নয়। যত দিন গেছে ব্রহ্মচর্য বিদ্যালয় থেকে যত আস্তে আস্তে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দিকে পা বাড়িয়েছে শান্তিনিকেতন, ততই কিন্তু এই বিদ্যালয়েতে বা শিক্ষা প্রতিষ্ঠানেতে ছাত্র সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং তার সঙ্গে প্রয়োজন হয়ে পড়েছে শিক্ষক নিয়োগের। অর্থাৎ শান্তিনিকেতনেতে প্রয়োজন হয়ে পড়লো শিক্ষক নিয়োগে। তো শিক্ষক নিয়োগটা করবে কে? অবশ্যই সে দায়িত্বও কিন্তু নিজে নিয়ে নিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কেননা তিনি তারই এত প্রিয়, এত অত্যন্ত আশা করে প্রতিষ্ঠা করা এই শান্তিনিকেতনে চাননি কিছু অযোগ্য শিক্ষক নিয়োগ করতে। তিনি চেয়েছিলেন এমন শিক্ষক নিয়োগ করতে যেখানেতে শিক্ষকরা মেধাবী না হলেও চলবে। অর্থাৎ অন্যান্য বঙ্গদেশেতে যে সমস্ত বিশ্ববিদ্যালয় ছিল সেখানেতে অত্যন্ত প্রতিভাবান শিক্ষকরা ছিল, তিনি পারতেন তাদেরকে এনে এখানেতে বিশ্বভারতীতে বা শান্তিনিকেতনে ক্লাস করাতে, কিন্তু কবিগুরু সেটা করেননি। কবিগুরু চেয়েছিলেন যে এমন শিক্ষক আসুক যারা মেধাবী উচ্চাঙ্গের নয় বা খুব একটা মেধাবী নয়, কিন্তু তাদের মধ্যে থাকবে নিষ্ঠা, ঐকান্তিকতা, পেশার প্রতি একটা দায়বদ্ধতা, ভালোবাসা এবং অবশ্যই শিক্ষার্থীদের প্রতি একটা সহানুভূতি, স্নেহপরায়ণতা। এবং সবথেকে যেটা রবীন্দ্রনাথ ঠাকুর চাইতেন যে সেই এমন শিক্ষক আসুক যারা অত্যন্ত সহজ সরলভাবে ছেলে মেয়েদেরকে বিষয়টাকে বোধগম্য করে তুলতে পারবে। এবং অবশ্যই শুধুমাত্র পড়ালেই হবে না, তাদের নিজেদের চর্চা রাখার জন্য বা জ্ঞান বাড়ানোর জন্য তাদের নিজেদেরকেও পড়তে হবে। পড়াচ্ছি বলে যে আমি সব জেনে গেছি তা নয়, পড়ার বা জানার কোনো কিন্তু শেষ নেই কিন্তু। কাজে শিক্ষকদের এটা কিন্তু মনে রাখতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর সেটাই চাইতেন। তাই শুধুমাত্র পড়ানো নয়, তিনি যে সমস্ত শিক্ষকদের নিয়ে এসছেন তাদেরকে প্রত্যেককেই কিন্তু অনুপ্রেরণা দিয়েছেন নিজস্বভাবে বিদ্যা চর্চা করতে।
তো কিভাবে তিনি এই শিক্ষকদের নির্বাচন করতেন? তিনি শিক্ষকদের নির্বাচন করতেন এই উদ্বৃত্ত সময় ব্যয়টা নিয়ে, অর্থাৎ কোন শিক্ষকের কতটা শিক্ষাগত যোগ্যতা সেটা তিনি দেখতেন না। তিনি শিক্ষক নিয়োগের সময় আগে যাদেরকে শিক্ষক হিসাবে আনতেন তাদের কাছে প্রথমেই জানতে চাইতেন উদ্বৃত্ত সময় বা বাড়তি সময়টা তারা কিভাবে কাটায়। অর্থাৎ সমস্ত সাংসারিক কাজকর্ম বা অন্যান্য কাজকর্ম করার পরেতে বাকি যে বাড়তি বা উদ্বৃত্ত সময়, সেই সময়টাতে এই শিক্ষক পদপ্রার্থী ব্যক্তিগণ কিভাবে কাটায়। যদি যে সমস্ত শিক্ষক পদপ্রার্থীরা দেখা যেত যে উদ্বৃত্ত সময় শিক্ষা চর্চা করে কাটায়, মানে কোনো রকমভাবে অমূলক সময় নষ্ট না করা বা অপব্যয় না করে বিভিন্ন শিক্ষা চর্চা করে কাটায়, সেই সমস্ত মানুষদেরকেই কিন্তু তিনি শিক্ষক হিসাবে নির্বাচন করতেন। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে শিক্ষক নিয়োগের মানদণ্ড ছিল এই উদ্বৃত্ত সময়টা বা বাড়তি সময়টা। যে শিক্ষক পদপ্রার্থী উদ্বৃত্ত সময়টা নিজে বিদ্যাচর্চা করে কাটাতেও তাকেই তিনি কিন্তু শিক্ষক হিসাবে নিযুক্ত করতেন। কেননা রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন যে একজন শিক্ষকের অবশ্যই নিজের প্রতিভা বা জ্ঞান থাকা দরকার এবং সে জ্ঞান বৃদ্ধি করা দরকার। নিজেকেও বিদ্যা দিলেই হবে না, নিজেকেও শিক্ষিত করে তুলতে হবে। প্রত্যেক শিক্ষক যেমন শিক্ষার্থীকে শিক্ষা দিচ্ছে, উল্টো দিক থেকে প্রত্যেক শিক্ষক নিজেও শিক্ষার্থী, তাকেও শিখতে হবে, অনেক কিছু শেখার আছে। কাজে উদ্বৃত্ত সময় যে বিদ্যা চর্চা করবে সেই একমাত্র শিখতে পারবে। এই ভিত্তিতে তিনি কিন্তু শিক্ষক নিয়োগ করতেন। আর এর পরিণামস্বরূপ দেখা যেত যে সেইভাবে কোনো ট্যালেন্টেড বা প্রতিভাবান ব্যক্তি না হওয়া সত্ত্বেও শান্তিনিকেতনে কিন্তু অনেকেই উল্লেখযোগ্য শিক্ষক হিসাবে মানে কৃতিত্বের পরিচয় রেখেছেন। সেরকম হচ্ছে বিধুশেখর শাস্ত্রী বা ক্ষিতিমোহন সেন, এদের সম্বন্ধে পরে আসছি। তো হীরেন্দ্রনাথ দত্ত, প্রাবন্ধিক হীরেন্দ্রনাথ দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর এই যে শিক্ষক নির্বাচন, এটাকে একটা খুব ভালো তুলনা করেছেন যে শেক্সপিয়ারের নাটকের প্লট নির্বাচনের সঙ্গে। অর্থাৎ ইংরাজি সাহিত্যের অন্যতম বিখ্যাত নাট্যকার শেক্সপিয়ার। তো শেক্সপিয়ারের গবেষকরা বলেন যে শেক্সপিয়ার যে কোনো একটা প্লট বা ঘটনা তিনি নাটকের মধ্যে নিয়ে নিতেন। চোখের সামনে কোনো একটা হয়তো অত্যন্ত সাধারণ একটা ঘটনা দেখলেন, যার মধ্যে হয়তো সেইভাবে কোনো নাট্য উপাদানই নেই বা নাটকের কোনো বিষয়বস্তুই নেই বা একেবারেই অহেতুক সাধারণ মানুষের চোখে একটা খামখেয়ালি বা ফালতু ঘটনা, সেটাকেই কিন্তু শেক্সপিয়ার নাটকের উপাদান হিসাবে নিয়ে নিতেন। অর্থাৎ শেক্সপিয়ার যেটা করতেন, এই সাধারণ দৈনন্দিন জীবনেতে একেবারে সাধারণ ঘটনাগুলিকে তিনি নাটকের প্লট বা মূল উপাদান বা উপকরণ রূপে তিনি নিয়ে আসতেন। তার সঙ্গে বিভিন্ন চরিত্র বা আরও বিভিন্ন নতুন নতুন ঘটনা যোগ করে সেটাকে একটা নাটকের আকার দান করতেন। যেটাকে হীরেন্দ্রনাথ দত্ত বলছেন যে প্রতিভাবানের হাতে পড়লে ছাইও সোনা হয়ে ওঠে। অর্থাৎ একটা অত্যন্ত অহেতুক বা একবারই একটা ফালতু জিনিস ছাই, সেও কিনা একটা দুর্মূল্য বা হয়ে উঠছে যে সোনাতে পরিণত হচ্ছে। শেক্সপিয়ারের হাতেতে একটা সাধারণ ঘটনা যখন একটা বিশাল বড় মাপের নাটকে পরিণত হচ্ছে, বোঝাই যায় যে শেক্সপিয়ার কতটা প্রতিভাবান বলেই ওই ছাইকে তিনি সোনা করে দিতে পারতেন। রবীন্দ্রনাথ ঠাকুরও ঠিক তেমনই, যে উল্লেখযোগ্য মেধা নেই এমন সাধারণ ব্যক্তিকেও বিভিন্ন দায়িত্ব দিয়ে বিভিন্নভাবে অনুপ্রেরণা দিয়ে অসাধারণ করে দিতে পারতেন। তার সার্থক প্রমাণ হরিচরণ বন্দ্যোপাধ্যায়। মানুষটি ছিল একজন হিসাব রক্ষক, তাকে একটা দেখো কত বড় একটা দায়িত্ব দিয়ে দিল, বঙ্গীয় শব্দকোষ সংকলনের দায়িত্ব। এই যে দায়িত্বটা দিয়ে দেওয়া, এই দায়িত্ব দিয়েই কিন্তু তাকে একটা বড় কিছু করার সুযোগ দিয়ে দিলেন। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরও যাদেরকে পরিচিত বুদ্ধিজীবী মহলে যে সমস্ত মানুষদের সেইভাবে খ্যাতি পরিচিতি নেই, সেইভাবে কোনো উল্লেখযোগ্য ডিগ্রিও নেই, কিন্তু যাদের মধ্যে রয়েছে নিষ্ঠা, ঐকান্তিকতা, আগ্রহ, ছাত্রছাত্রীদের প্রতি ভালোবাসা এবং নিজেকে আরও জ্ঞানী করে তুলব এই জ্ঞান পিপাসার জন্যই যারা উদ্বৃত্ত সময় বিদ্যাচর্চা করে কাটাতেন, সেই সমস্ত মানুষদেরই কিন্তু তিনি শিক্ষক হিসাবে নিযুক্ত করতেন এবং অবশ্যই তাদেরকে বিভিন্ন রকম গুরুদায়িত্ব দিয়ে সাধারণ থেকে অসাধারণ করে তুলতেন। অর্থাৎ তারা একদিকেতে শিক্ষক হিসাবেও অসাধারণ, আবার একদিকেতে
রবীন্দ্রনাথ ঠাকুরের নির্দেশ মতন বিদ্যা চর্চা এবং বিদ্যা বিকিরণ করতে গিয়েও অসাধারণ হয়ে উঠেছেন। যেমন অসাধারণ হয়ে উঠেছেন বিধুশেখর শাস্ত্রী। ইনি ছিলেন একজন সংস্কৃত পণ্ডিত এবং ইনি ইংরাজি ভাষা একেবারেই জানতেন না, অথচ শান্তিনিকেতনেতে যখন তিনি শিক্ষক হিসাবে নিযুক্ত হলেন রবীন্দ্রনাথের দ্বারা, রবীন্দ্রনাথের অনুপ্রেরণাতে ইনি হয়ে উঠলেন বিভিন্ন ভাষায় পারদর্শী। অর্থাৎ যে মানুষটি ইংরাজি ভাষার হস্যও জানতো না, সে দেখো শুধু ইংরাজিই নয় এবং শুধু সংস্কৃতই নয়, বিভিন্ন ভাষায় পণ্ডিত হয়ে উঠলেন এবং বিভিন্ন উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করলেন। এটাই তো বিদ্যা বিকিরণ। আমরা যেটা বারবার বলেছি শান্তিনিকেতনের মাহাত্ম্যতে, বিদ্যা বিকিরণটা কি? এইভাবে নিজেকে জ্ঞানী করে তুলে তার প্রকাশ ঘটানো। দ্বিতীয়কে ক্ষিতিমোহন সেন। ক্ষিতিমোহন সেন শাস্ত্রী, যিনি ছিলেন সংস্কৃততে পণ্ডিত, ইনি শান্তিনিকেতনেতে বিদ্যালয়েতে যোগদান করে কবির প্রেরণাতে ইনি মধ্যযুগীয় সাধু সন্তদের বাণী বা তাদের সাধনার বিভিন্ন রীতিনীতি বা তাদের সাধনার তাৎপর্য, তাদের জীবনাদর্শ ইত্যাদিগুলো নিয়ে গবেষণা করতে থাকেন এবং তার এই মধ্যযুগের সাধু সন্তদের বাণীমূলক যে বইটি, সেটি ভারতীয় সাধনতত্ত্বের ইতিহাস একটা উল্লেখযোগ্য বই। এছাড়াও ক্ষিতিমোহন সেন শাস্ত্রীর লেখা রবীন্দ্রনাথ ঠিক কেমনভাবে ক্লাস নিতেন, কেমনভাবে পড়াতেন, সেই সংক্রান্ত বিভিন্ন তথ্য বা ভারতীয় বিভিন্ন সংস্কৃতির ইতিহাস সম্বন্ধে বিবিধ বই রয়েছে। তাহলে এই মানুষটিও যে কিনা ছিলেন একটা ক্ষিতিমোহন সেন শাস্ত্রী, যিনি কাশীতে জন্মগ্রহণ করেছিলেন, কাশীতে একটা সংস্কৃত টোলের সাধারণ পণ্ডিত, সেখান থেকে একটা কত বড় মাপের একজন মানুষ হয়ে উঠলেন এই শান্তিনিকেতনে এসে। দুটো কারণে, এক শান্তিনিকেতনের মাহাত্ম্য আর দুই হচ্ছে কবিগুরুর অনুপ্রেরণা। সুতরাং এইভাবেই দেখা যাচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রিয় শান্তিনিকেতনের শিক্ষা ব্যবস্থাটাকে একটা সম্পূর্ণ বদলে দিতে, সুষ্ঠুভাবে পরিচালনা করতে এই সাধারণ মানের মানুষগুলোকে শিক্ষক হিসাবে নিয়োগ করেছেন এবং অসাধারণ করে তুলেছেন। এটাই রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষক নির্বাচক হিসাবে একটা গুরুদায়িত্ব পালনের দিক। ঠিক আছে, এই ভিডিওটা কেমন লাগলো তা তোমরা কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো এবং এই ভিডিওটার ওপর তোমাদের যদি কোনো রকম কিছু বক্তব্য থাকে তা তোমরা কমেন্ট বক্সে লিখো, আমরা উত্তর দেব। এবং এই ভিডিওটির ওপর কোনো রকম তোমাদের নোটসপত্রের প্রয়োজন পড়লে তোমরা lrnr.in এই ওয়েবসাইটেতে গিয়ে সংগ্রহ করে নাও।